আপনি বলেন তো যে কোন মূলনীতিগুলির কোনগুলি বাংলাদেশের রাষ্ট্রনায়কদের ফেসিবাদী হয়ে ওঠার কারণ? ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, কোনটা? এই চারটার মধ্যে কোনটা বাংলাদেশের রাষ্ট্রে যারা ফেসিবাদী হয়েছেন তাদের ফেসিবাদী হয়ে ওঠার কারণ? আমরা শেখ হাসিনাকেই নেই, যে শেখ হাসিনা এই চারটার কোনটারে ব্যবহার করে ফেসিবাদী হয়েছে? এখানে হলো যে সংবিধান মেনেই যে মানে ফ্যাসিবাদী হওয়া, এইটা আমি মনে করি যে সংবিধানের কোনো ক্ষেত্রে সংবিধান অনুসরণ না করে করছেন। কিন্তু ফ্যাসিবাদের জন্ম হয় হলো ফ্যাসিবাদী ব্যক্তি হন, দল হন বা অন্যদের দ্বারা প্রভাবিত হন। এক্ষেত্রে বলতে পারি যে হয়তো সংবিধানের এই কথাগুলার মাধ্যমে সংবিধান তার সংবিধানের জায়গায় ছিল, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সংবিধান সেই অনুসরণ করার যে জায়গাটা, ওই জায়গাটা আমি মনে করি যে শতভাগ অনুসরণ করা হয় নাই। তবে সংবিধানের যে সংস্কারটার কথা এখন আসছে আমি বলে মনে করি, সেই সংস্কারটা এই জন্য মানে কথা আসছে, সেটা হলো যে সংবিধান যখন তৈরি করা হয়, এই সংবিধান তৈরির ক্ষেত্রে এককভাবে আওয়ামী লীগের একক ভূমিকা ছিল। এখানে অন্য কারো স্টেক হোল্ডার বা অন্য কেউ এখানে যুক্ত হয়ে যে সংবিধান তৈরি হওয়ার কথা ছিল, এরকম ছিল না। আমার চাইতে অসংখ্য বেশি এই সংবিধানের ব্যাপারে আপনি ভালো জানেন, এবং সংবিধান বিতর্ক পড়ার পরে আমি এটাই বুঝছি। আপনি বিতর্ক করছেন, ভালো কথা। আমরা আসেন পয়েন্ট ধরে কথা বলি, কারণ মানে এটা তো একটা বিস্তৃত জিনিস। আমি শুধু জানতে চাইতেছি যে সংবিধানে বিভিন্ন ভাবে চ্যাপ্টার ভাগ করা আছে। ধরেন মৌলিক অধিকার আছে, আপনি বিচার বিভাগ কিভাবে কাজ করবে, আইন বিভাগ কিভাবে কাজ করবে, শাসন বিভাগ কিভাবে কাজ করবে, এরকম আলাদা আলাদা আছে। আমরা শুরুর দিক থেকে আসি যে আমাদের মৌলিক অধিকার কোনটা হবে সেটা নিয়ে বয়ান আছে। তো অনেকেই বলতেছেন যে, আপনিও যেমন এখানে বললেন প্রথমে, যে বাংলাদেশের সংবিধানগুলি যেসব মূলনীতি দ্বারা পরিচালিত, সেই সব মূলনীতিগুলির কারণে একটা মানুষ ফেসিবাদী হয়েছে বা একটা মানুষ ফেসিবাদী হয়েছে। আমরা হাসিনাকেই একটা প্রামাণ্য হিসাবে নেই, এবং আমি আলাদা আলাদা করে বলি। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এই চারটি মূলনীতি আমাদের সংবিধানে আছে। এই চারটা মূলনীতির কোন মূলনীতিটা হাসিনাকে ফেসিবাদী হইতে সাহায্য করছে? এখানে এই চারটা মূলনীতি যেখানে নাই, এই চারটা মূলনীতি থাকলেই যে সে ফ্যাসিবাদী হবে ব্যাপারটা এরকম না। আমি মনে করি যে এই চারটা মূলনীতির বাইরেও আরো অনেক রাষ্ট্রবাদী সে তো ফ্যাসিবাদের উত্থান হচ্ছে, পতন হচ্ছে। কাজে এই সংবিধানটা যদি কমপ্লিটলি অনুসরণ হতো এবং সেই সংবিধানের মূলনীতিগুলা যদি আমাকে সেই সংবিধানের সেই মূলনীতির জায়গাটা আরো যদি মানে ফ্যাসিবাদদের পরিণতির কথাগুলো যদি স্পষ্ট হতো, তাহলে আমার মনে হয় যে এই জায়গায় ফ্যাসিবাদের এই যে উত্থান হওয়া, এই উত্থানটা হতো না বলে আমি মনে করি। নিঃসন্দেহে সংবিধানে থাকলে একটা লিখিত থাকতো, এবং এটা হলো যে আমাদের লিখিত আছে তো রাষ্ট্রধর্ম ইসলাম আছে। এটা নিয়ে ইসলাম শুধু না, অন্যটাও আছে, কিন্তু ইসলাম রাষ্ট্রধর্ম ইসলাম আছে। আপনি মনে করেন ধর্মনিরপেক্ষতাটা বাদ যাওয়া দরকার সংবিধান থেকে? জি, ইসলাম হলো যুক্ত হওয়াটা আমি মনে করি খুবই প্রাসঙ্গিক, কারণ এই ইসলাম হলো যে কথাটা আসছে, ইসলাম যদি থাকতো, ইসলাম আমাদেরকে সেই মানে কি বলে, আমাদেরকে পিস হওয়ার জন্য, আমাদেরকে শান্ত হওয়ার জন্য, বা ইসলামের যে মূল স্পিরিটটা আমরা এখান থেকে পেতাম আর কি, বা আমাদের সামগ্রিক জাতি এটা পেত আর কি। আচ্ছা, মানে সংবিধানে নাই বলে সেটা পাচ্ছে না স্পিরিটটা? সংবিধানে নাই বলে পাচ্ছে না, শাসক শ্রেণীরা নিঃসন্দেহে সংবিধানে থাকলে একটা লিখিত থাকতো, এবং এটা হলো যে আমাদের লিখিত আছে তো রাষ্ট্রধর্ম ইসলাম আছে। এটা নিয়ে ইসলাম শুধু না, অন্যটাও আছে, কিন্তু ইসলাম রাষ্ট্রধর্ম ইসলাম আছে। আমরা সেই ইসলামটাকে চাচ্ছি এটা থাক, এবং ধর্ম নিরপেক্ষতাকে বাদ দিতে হবে। ওকে ফাইন, রাষ্ট্রধর্ম ইসলাম থাক আর ধর্ম নিরপেক্ষতা বাদ থাক। স্পষ্ট হওয়া উচিত। ছাত্র শিবিরের জন্ম 1977 সালে, এবং ছাত্র শিবির এই মুক্তিযুদ্ধকে কথা শুনতে পাচ্ছি না, আমার এখানে নেটের প্রবলেম হচ্ছে, বারবার মনে হচ্ছে যে ছাত্র শিবির জন্ম 1977 সালে। ছাত্র শিবির স্বাধীনতাকে, মহান মুক্তিযুদ্ধকে নিঃসন্দেহে ধারণ করে। যারা বলেন যে ছাত্র শিবির 71-এর ব্যাপারে অস্পষ্ট, তারা কি কারণে বলেন এটা তাদের নিজস্ব বিভাগ হতে পারে। ইসলামী ছাত্র শিবির 71 আমাদের মহান অর্জন, এটাকে মানে তারা মানে ওন করে এবং এটাকে ধারণ করে। কাজে এটা ছাত্র শিবিরের অবস্থান থেকে ছাত্র শিবির স্পষ্ট। ছাত্র শিবিরের জন্ম হলো 1977 সালে। ছাত্র শিবিরের মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থানে যে প্রশ্নটা তোলা হচ্ছে, এটা একটা খুবই অবান্তর একটি প্রশ্ন আমি বলে মনে করি, কারণ এখানে কোনো প্রশ্ন তোলার আমি মনে করি অবকাশ নাই। এবং আমি যদি তাদের কথা বলি, তাহলে আমরা বলতে পারি যে তাদের মানে এই বাম ধারার যত ছাত্র সংগঠন আছে, প্রত্যেকটা ছাত্র সংগঠনই তারা এদেশের মানে মব জাস্টিসের যে স্টারটা,
আমি মনে করি বামধারা ছাত্র সংগঠনগুলাই শুরু করেছে, তাদের দ্বারা অসংখ্য অপরাধ সংগঠিত হয়েছে। আমি সে বিষয়গুলাই রাজনৈতিক এখানে সেই ডিবেটে যেতে চাচ্ছি না। আমি আমার জায়গা থেকে স্পষ্ট করতে চাই যে ছাত্র শিবির 5 আগস্টের পরেও তারা তাদের প্রকাশ্য কার্যক্রম আগে যেমন ছিল এখনো সেই কার্যক্রমকে অব্যাহত রেখেছে। কাজেই এই যে একটা প্রশ্ন তৈরি করা হচ্ছে, এটা আমি মনে করি অহেতুক একটা প্রশ্ন দিয়ে মানে একটা আমি আপনি যথার্থই বলেছেন যে ছাত্র শিবিরের জন্ম 1977 সালে, কিন্তু ছাত্র শিবির যেই সংগঠনটির সহযোগী সংগঠন বা যে সংগঠনটি ছাত্র শিবিরের মুরব্বী সংগঠন, সেই জামাতে ইসলামের জন্ম কিন্তু 70 সালের আগে। এবং 1971 সালে জামাত ইসলামের কিন্তু একটা ডিফাইন্ড ভূমিকা ছিল। তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের জন্ম, এগুলি নিয়ে কিন্তু তাদের একটা ডিফাইন্ড অবস্থান ছিল। মানে আমি সেটা বিস্তারিত ব্যাখ্যা করতে চাই না, এইটাকে আপনি যেভাবেই বলেন তাদের একটা ডিফাইন্ড অবস্থান ছিল। তো সেই ডিফাইন্ড অবস্থানটা থেকে তর্কটা আসে হচ্ছে এই জায়গায় যে জামাত ইসলামী কি তার ওই ডিফাইন্ড অবস্থানটা থেকে ব্যক্তি বিশেষকে আমরা নানা সময় শুনেছি যে তারা বলেছেন যে না, এটা তাদের সিদ্ধান্ত ছিল, আমাদের তারপরে জন্ম হয়েছে, কিন্তু দল হিসাবে জামায়াতে ইসলামী তাদের সেই অবস্থানকে ভুল মনে করে কিনা, এই প্রশ্নটা ফয়সালা এখন হওয়া জরুরি। এই কারণে, কারণ পরবর্তীকালে আওয়ামী লীগ যখন রাজনীতি করতে আসবে, মানে নিয়মিত রাজনীতি করতে আসবে, তখন বারবারই এই উদাহরণটা সামনে আসবে। সেটা গণহত্যার সাথে, মানুষের সাথে, অবস্থানগত কারণে, সবার বিপক্ষে দাঁড়ানোর কারণে। সেই জায়গাটা একটু আপনি বলবেন কিনা, আপনারা এটা নিয়ে আসলে কি ভাবেন? আচ্ছা, এখানে স্পষ্ট করতে চাই যে এই 71-এর ইস্যুতে জামাত ইসলামী তার জায়গা থেকে স্ট্যান্ডটা পরিষ্কার করেছে এবং জামাত ইসলামী সেই জায়গা থেকে তাদের বক্তব্য তারা রেখেছেন। ইসলামী ছাত্র শিবির 71 ইস্যুতে আমরা যদি বলি, স্পষ্ট করতে চাই, ইসলামী ছাত্র শিবির তার যাত্রা 77 সাল থেকে। কাজে 71 ইস্যুটাকে ইসলামী ছাত্র শিবির বিতর্কিত যে ইস্যুর কথা বলা হচ্ছে, আদতে জামাত ইসলামী সেটা আসলে বিতর্কিত অবস্থানে ছিল কিনা, নাকি জামাতের ব্যাপারে এটা অভিযোগ ছিল, যে অভিযোগগুলা শতভাগ সত্য প্রমাণিত হয়নি এখন পর্যন্ত, এগুলা নিয়ে আমার মনে হয় আরেকটু, আমি মনে করি যে অথবা এটাকে আওয়ামী লীগের একটা ন্যারেটিভ কিনা, বা আওয়ামী লীগ একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে দিয়েছে কিনা, যে ন্যারেটিভ গুলো বামধারা সকল সংগঠন গুলো লালন করে তারা চলে আসছে। কাজে আমি মনে করি যে এটা একটা ন্যারেটিভ, আওয়ামী লীগের সৃষ্ট ন্যারেটিভ, এবং সেই ন্যারেটিভকে দাঁড় করে দিচ্ছে সকল বামধারা সংগঠন গুলা, যে বামধারা গুলা একটা অংশ সবসময় আওয়ামী লীগের। মজুল ইসলাম, এই যে এটা একটা মুশকিল, কারণ হচ্ছে যে এইগুলি নিয়ে আসলে প্রশ্ন করলে প্রশ্ন করতেই হয়। মানে আপনি যেটাকে ন্যারেটিভ বলতেছেন, যে আপনি 1971 সালে জামাতের ভূমিকাটা আসলে ন্যারেটিভ বলতেছেন কেন? জামাত কি 1971 সালে আমি যেটা বললাম তার বাইরে ভূমিকা ছিল? জামাত কি বাংলাদেশের অভ্যুদয়ের পক্ষে ছিল? আপনি এটাকে আওয়ামী লীগের ন্যারেটিভ কেন বলতেছেন? এটা আওয়ামী লীগের ন্যারেটিভ বলতে তো মুশকিল, আমাকেও তো তখন আওয়ামী লীগের চেক খাইতে হয়, যেটা আমি আই ডোন্ট লাইক। এখন যদি আপনার বক্তব্যটা যদি আওয়ামী লীগের ন্যারেটিভের পক্ষে যায়, তাহলে সেই হিসেবে হয়তো মানুষ সে ধরনের ট্রিট করতেই পারে। আমি পার্সোনালি সেই ধরনের ট্রিট করছি না। আমি আমার জায়গা থেকে স্পষ্ট করতে চাচ্ছি যে এটা আওয়ামী লীগের ন্যারেটিভটাকে যারা ধারণ করে এখন পর্যন্ত এই যে অনৈক্যের বক্তব্য দিয়ে আসছে, এটা ছাড়া তো আমি আর অন্য কিছু দেখি না। এখানে আমি আমার কথা যদি বলি, তাহলে আমরা বলতে পারি যে ইসলামী ছাত্র শিবির একটা লেজুর ভিত্তির কথা আমার আশা বলা হয়েছে। ইসলামী ছাত্র শিবির লেজুর ভিত্তির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। জামাত ইসলামী স্বতন্ত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির স্বতন্ত্র সংগঠন হিসেবে পথ চলে। কাজে এখানে যে লেজুর ভিত্তির কথা আসছে, যে আমরা জামাত ইসলামের লেজুর ভিত্তি করি কিনা, আমরা জামাত ইসলামের লেজুর ভিত্তি করি না, আমরা স্বতন্ত্র সংগঠন হিসেবে আমাদের কার্যক্রম পরিচালনা করি এবং শতভাগ স্বতন্ত্র করি। এবং এখানে ছাত্র ফেডারেশনের সভাপতি যে কথাটা বলেছেন যে তারা লেজুর ভিত্তির বিরোধিতা করেন, তারা লেজুর ভিত্তির কতটুকু বিরোধিতা করেন, নাকি তারা লেজুর ভিত্তির সাথে সম্পৃক্ত, এই বিষয়গুলো আমার মনে ক্লিয়ার হওয়া উচিত। আমি বলি, শেখ হাসিনা যে 3টে নির্বাচন, পরপর 3টে নির্বাচনকে নানা কায়দায় ইঞ্জিনিয়ারিং করেছেন, এটা কিন্তু উনি সংবিধান মাইনা করেন নাই। তিনি যখন গুম খুন এটা করছেন, তিনি সংবিধান মাইনা করেন নাই। 3টা নির্বাচন ম্যানিপুলেট করা বা গুম খুন করা, আপনারা কেন? এবং আমার ধারণা যে এটা আপনারাও ভালো করে জানেন যে শেখ হাসিনা নিজের যোগ্যতাতেই, সংবিধানের সাহায্যে না, নিজের যোগ্যতাতে এটা করছে, কিন্তু আপনারা সংবিধানটারই মানে সবচেয়ে বড় জায়গা। আমি মনে করি যে অনেক ক্ষেত্রে কারণ যেমন হলো যে আমাদের সংবিধানের যে দৃষ্টিভঙ্গি বা সংবিধানের যে কথা, সেটার প্র্যাকটিসিং জায়গাটা আমি মনে করি যে আমরা অনেক পেছনে, মানে সেটাকে অনুসরণ করা হয় নাই। আমরা যদি বলি আমাদের বিচার বিভাগের কথা বলি, যে বিচার বিভাগকে সেই স্বাধীনতা দেওয়া হয় নাই, যে এখনো বিচার বিভাগ স্বাধীন মত পেশ করতে পারে না, আমরা দেখে আসছি। কাজেই এই ধরনের যে একটা বড়, সেটা তো জনাব মজুল ইসলাম, সেটা তো সংবিধানের বিরুদ্ধাচরণ। বাংলাদেশের সংবিধানে এখনো আছে, 72 সালের সংবিধানে আছে, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন থাকবে। এখন নির্বাহী বিভাগ যদি বিচার বিভাগের উপর প্রভাব বিস্তার করে, সেটা তো সংবিধান মেনে করতেছে না। জি, এখানে আমি মনে করি যে আমি সংবিধান বিতর্ক পড়েছি, সংবিধান বিতর্ক সম্পর্কে